আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ হাসিনা সরকারের পতনের পর আজ অবধি প্রায় 10 মাস ধরে আজ দেশের মানুষ আমরা কি পেয়েছি, নিশ্চয় এই হিসাবটা আমাদের করা উচিত। কারণ শেখ হাসিনা সরকার ছিলেন ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদী। তার কাছে দুঃশাসন পাব, এটাই স্বাভাবিক। আর সেই ফ্যাসিবাদ এবং কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করার অর্থই আমরা সব কিছু ভালোই পাব, এবং সেটা শেখ হাসিনা সরকার উৎখাত হলো। পরবর্তীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, এবং এমন এক সরকার প্রধান হিসাবে এমন একজনকে পেলাম যিনি নোবেলজয়ী আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসী বহু আশা করেছিল দেশের শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, সুশাসন, এবং যেহেতু আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, সেহেতু দেশের স্বার্থে তিনি যে কোনো জায়গায় অথবা আন্তর্জাতিক ফান্ডগুলো যেগুলো আছে সেগুলোতে হাত বাড়ালে কোথাও রিক্ত হস্তে ফেরত আসবে না। অতএব এখানে দুঃশাসন পরিবর্তে সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ করবে, শিল্প বিপ্লব ঘটবে, দেশের মানুষ কাজ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং তিনি যেহেতু নিজেই বলেন যে উদ্যোক্তা হও, এবং দেশীয় উদ্যোক্তা বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে তত্তর করে বিকশিত হবে, শিল্প বিপ্লব হবে, বহু আশা। কিন্তু 10 মাসে আমরা কি পেয়েছি? এগুলো কোনোটাই কি আমরা পেয়েছি? দুঃশাসনের পরিবর্তে আমরা সুশাসনের পরিবর্তে পেয়েছি দুঃশাসন। আইনের শাসনের পরিবর্তে পেয়েছি আমরা কি? বিচারে হীনতা, এবং বিচার ন্যায্য বিচারের জায়গাতে পেয়েছি বিচারহীনতা। আইনের প্রতি শ্রদ্ধাশীলতার পরিবর্তে পেয়েছি অশ্রদ্ধাশীলতা। আইনের শাসনের পরিবর্তে পেয়েছি প্রতিদিন মব ভায়োলেন্স। রাষ্ট্রীয় অর্গানগুলো একটা আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হয়ে রাষ্ট্রীয় অর্গানগুলো অকেজো হয়ে গেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রতীক, অত্যন্ত সর্বোচ্চ দায়িত্বশীল প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী। তারাও সেখানে মব ভায়োলেন্স এখন পর্যন্ত না ঘটলেও তার হুমকি পেয়েছে প্রতিনিয়তই। ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, এবং থানাগুলোকে অকার্যকর করা হয়ে গেছে, পুলিশ বাহিনী অকার্যকর হয়ে গেছে। মানুষ দৈনন্দিন জানমালের নিরাপত্তার কারণে যাবে কোথায় সে ঠিকানা নেই। অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। শিল্প বিপ্লবের জায়গাতে শিল্পপতিরা শিল্পগুলোকে গুছিয়ে নিচ্ছে, অথবা পুঁজির অভাবে ধস নামছে। রপ্তানি নেই, বিনিয়োগ নেই। বিদেশ কোনো জায়গায়তে ডক্টর মোহাম্মদ ইউনূস যে গিয়ে শুধু কথার ফুলঝুরি, বাস্তবতা কিছুই নেই। $1 করে বিনিয়োগ আনতে পারেনি। বরঞ্চ শেখ হাসিনা সরকার আমলে যেগুলো চুক্তি হয়েছিল কিংবা কিস্তিতে টাকা আসছিল, যেমন IMF, সেটা বন্ধ হয়ে গেছে। এমনই একটা আমরা সরকার পেলাম, অথচ তাকে ওই যে নোবেলটা ঝুলিয়েছিল আমাদের সামনে, তাকে দেশের মানুষ আমরা কি শিক্ষিত কি অশিক্ষিত,
উনি তো আমাদের কাছে আর মানুষ ছিলেন না। ডক্টর ইউনূস আমাদের কাছে মানুষ ছিলেন না। ডক্টর ইউনূসকে যারা সমর্থন করেছে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে বসাতে যারা সাহায্য করেছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এতটাই প্রশংসা করেছে যে ডক্টর ইউনূস সাধারণ মানুষের সীমা পরিসীমা পেরিয়ে ঠিক বাঙালির কাছে দেবতায় পরিণত করেছিল। মনে হচ্ছিল যে তিনি একটা দেবতা নিয়ে আসছেন অবতার হিসাবে। কিন্তু আজকে কি দেখতেছি, দুঃখজনক হলো সত্য। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর বিপক্ষে এখনো অনেক লোক খুব খারাপ ভাষায় কথাবার্তা বলে, কিংবা এখনো না বুঝে ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছে। ইউনূসের পক্ষে বিভিন্ন গণমাধ্যমে তারা ইউনূসের পক্ষে কথা বলে যাচ্ছে। ইউনূসকে এখনও তারা দেবতা ভাবছে, কারণ তারা তো আর ইউনূস সম্পর্কে জানে না। যারা ইউনূস সম্পর্কে এখনও ভালো ভালো কথা বলছে, পক্ষে বলে যাচ্ছে, তাদের যদি বায়োডাটা খোঁজা যায় তাহলে দেখা যাবে একটি লোকও কোনো দিন কোনো সামাজিক কর্মকাণ্ডে কিংবা জনগণের হিতৈষী হিসাবে কোনো দিন কোনো কাজে তারা নিজেদের শ্রম, অর্থ, মেধা বিনিয়োগ করে নাই। অর্থাৎ তারা কোনোদিন পাবলিক ফাংশন যায় নাই, জনগণের সেবা তারা বুঝে না। বিশেষ করে দেখা গেছে যে কোমলমতি যারা ছাত্র, তারা শুধু বাবার হোটেলে খেয়েছে, বাবার কাছে টাকা নিয়েছে আর শিক্ষাঙ্গনে গেছে, এবং তারা এটুকুই জানে যে নোবেলটা বিশ্বের জ্ঞানীগুণী লোকেরাই পায়। এই জানাটুকুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কাছে দেবতা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাষ্ট্রের 12টা বাজিয়েছে, তারা এটা চিন্তা ভাবনাও করতে পারছে না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে যেটা বললাম, যে গরিব মানুষের রক্ত চুষে সে টাকাগুলো গ্রামীণ ব্যাংকে বিলিয়ন বিলিয়ন পুঁজি করে এই যে গরিব মানুষের টাকাগুলো নিয়ে আমেরিকা পাচার করছে, এবং আমেরিকা গিয়ে কোথায় ব্যয় করতেছে? তার ব্যক্তিগত স্বার্থকে, এবং তিনি টাকার বিনিময়ে নিজেকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে আমেরিকার নির্বাচনে তিনি পাশ করার সম্ভাবনা, অথবা কোনো দলের প্রধানের সঙ্গে রিলেশন বিল্ড আপ করে তার পিছনে টাকা ব্যয় করে। যেমন ধরে নিই যে ক্লিন্টনের সাথে তার সম্পর্ক কিসের, হিলারির সাথে তার সম্পর্ক কিসের। ক্লিন্টন ইনিশিয়েটিভ একটি ফান্ড আছে অথবা ফাউন্ডেশন আছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রচুর টাকা অনুদান দিয়েছে। সেটা কার টাকা? এই যে বাংলাদেশের গরিব মানুষের রক্ত চোষা টাকা তিনি নিয়ে গিয়ে ওখানে ব্যয় করেছেন, এবং সেগুলো লবি মেনটেন করে তিনি আজকে নোবেল পুরস্কার পেয়ে নিজেকে আন্তর্জাতিক মানে গড়ে তুলেছেন। এই ছাত্ররা বুঝবে এটা কি? এই ছাত্রগুলো তো এটাও বোঝে না যে যারা ইউনূসের পক্ষে এখনও কমেন্ট করে, তারা তো বুঝে না যে নোবেলটাই বা কী, আর কীভাবে পায়, আর কোন কোন বিষয়ের উপর পায়, এটাও তারা বোঝে না। এই যে অর্থনীতি একটা পায়, ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ, কিন্তু তিনি সেই মানের অর্থনীতিবিদ নয় বলেই তিনি অর্থনীতিতে কোনো নোবেল পুরস্কার পাননি। যেমন পেয়েছে এই যে ভারতের অমর্ত্য সেন। বিজ্ঞান যেমন পেয়েছে পাকিস্তানের প্রফেসর আব্দুল সালাম। কিন্তু ইউনূসকে তো দিতেই হবে, এটা ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ, কারণ তাকে নিয়ে আমেরিকা তো অনেক কিছুই করবে, যার জন্য একটা চমক লাগিয়েছে।
মানুষের বাঙালির সামনে যখন নোবেল ঝুলাবে তখন বাঙালি কেউ আবেগপ্রবণ হবে, কেউ অন্ধ হয়ে যাবে, তার কথাটা কেউ অন্ধভাবে বিশ্বাস করবে। এগুলো তো আজকে তো বাংলাদেশে সেটাই হয়েছে। না হলে এই দেবতা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর জুলাই আন্দোলনে যেসব প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো কোথায়? কারণ 71 সালে আমেরিকা এখানে পরাজিত হয়েছিল পাকিস্তানের পক্ষ নিয়ে, এবং তখন থেকে আমেরিকার সব সময় বাংলাদেশ বিরোধিতার মনোভাব থেকেই গেছে এবং পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে। এটা আমেরিকার পররাষ্ট্রনীতি। ওদের পররাষ্ট্রনীতি আমাদের মতো সস্তা নয় যে এক দল ভারতের যাবে তা আরেক দল পাকিস্তানের, আরেক দল পাকিস্তানের যাবে তা আরেক দল ভারতের, কেউ আমেরিকার যাবে, কেউ রাশিয়ার, কেউ রাশিয়া যাবে, কেউ আমেরিকার। কারণ আমাদের দেশে উপকার করলো কে, কার দ্বারা উপকার পেলাম, এটা আমাদের মাথায় চিন্তা নেই। আমরা এতটাই অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ লোকগুলো তো এরকমই হয়। আজকে একজনের কাছে উপকার নিয়ে দেখা যাচ্ছে যে কালকে আরেকজনের কাছে উপকার পেতে গেলে সেটা অস্বীকার করবে। কারণ আরেকজন যে উপকার যার কাছে পেতে যাবে সে হচ্ছে পূর্বের উপকারের শত্রু, সেটাও চিন্তা করবে না, তার কাছে চলে যাবে, গিয়ে এর বিরোধিতা করবে। যারা অকৃতজ্ঞ মানুষ তাদের চরিত্র এটাই। ঠিক এইভাবে এইগুলো 71 সালে প্রতিশোধ নিতে গিয়ে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহুদিন থেকে গড়ে তুলেছে। না হলে একটা নোবেল বিজয়ী মানুষ যদি একটা সরকার প্রধান হয়, তার কাছে জাতি যা আশা করে সেটা অফুরন্ত। তার কাছে শান্তি, সুশাসন, তারপর ন্যায্য বিচারের কালচার, রাষ্ট্রের অস্তিত্ব, সার্বভৌমত্ব, স্বকীয়তা, সব কিছু তো আশা করে। আর ইউনূসের দ্বারা সব কিছুই বিলীন হতে চলেছে এখন, এবং হয়েও গেছে। আজকে দেখেন না কেন আমেরিকা কীভাবে তাকে সাজিয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার গঠন করছে, তার সরকারে যেসব মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়েছে, তারা ওই 21 জনের মধ্যে 17 জনই হচ্ছে বিদেশি নাগরিক। যেখানে রাষ্ট্রের নিরাপত্তাটা একটা সেনসিটিভ বিষয়, একটা স্পর্শকাতর বিষয়, সেখানেও তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসাবে, অর্থাৎ সেনাপ্রধানের উপরে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তিনি বসিয়েছেন আমেরিকার একজন নাগরিক, অর্থাৎ সেই খলিলুর রহমান, যার বাংলাদেশ সংবিধান অনুযায়ী যার এদেশে একটা নির্বাচন করার অধিকারটুকু নেই, এরকম লোকগুলোকে এসে তিনি এই বিদেশি নাগরিক, কে অস্ট্রেলিয়ান, সবগুলো বিদেশি নাগরিক এসে সরকারে বসিয়েছেন। কলঙ্কিত, দুঃখজনক ঘটনা। একটা স্বাধীন দেশে সরকার হচ্ছে বিদেশি লোকেরা এসে, ডক্টর ইউনূস নিজেও 4টা দেশের নাগরিক। আজকে বিএনপি নির্বাচন করছে। কেন নির্বাচন দিবে ডক্টর ইউনূস? বিএনপি গণতন্ত্রের কথা বলছে, নির্বাচনের কথাবার্তা বলছে, ফ্রি ফেয়ার নির্বাচনের কথা বলছে। ডক্টর ইউনূস কি গণতন্ত্র প্রতিষ্ঠা আর ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য এসছে? ডক্টর ইউনূস তো এসছে আমেরিকার বহু প্ল্যান আছে। কারণ আমেরিকার একটা বিশাল, শুধু আমেরিকার নয়, বিশ্ব রাজনীতি তার দখলেই, সাগর যার দখলে। অর্থাৎ আমেরিকাতে এখানে এসেছে বঙ্গোপসাগর দখল করতে, যার জন্য আজকে করিডোর নিয়ে কথা উঠছে। তারপর ওই চট্টগ্রাম বন্দর নিয়ে কথা উঠছে। চট্টগ্রাম বন্দর নিয়ে সবচাইতে অত্যন্ত একটা প্রসিদ্ধ বন্দর, সেটা হচ্ছে ওই
মুড়িং পট, সেটা নিয়ে কিছুদিন আগে যা হলো, কিছু বন্ধ হলো, এখনও তো আবার ওই দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কোম্পানি, যা আমেরিকান নেভালের দ্বারা পরিচালিত, আজকেও তো সেখানে 24 জন ওই ডিপি ওয়ার্ল্ডের 24 জন এই কর্মকর্তারা আজকে এখানে এই চট্টগ্রাম নাওমুড়িং বন্দরে অবস্থান করছে, এবং তারা এটাও পছন্দ করে পাচ্ছে যে এই ঘর কে নেবে, এই ঘর কে নেবে, কোন কর্মকর্তা কোনটা নেবে, অথবা স্থায়ীভাবে থাকার। কিন্তু তারা কি, তার এটা নিয়ে তো থেমে নাই। নির্বাচন নিয়ে কি, বেশি নির্বাচন করতে গেলে কি করবে? আমেরিকা এই নির্বাচন যে করছে, বেশি নির্বাচন দিতে গিয়ে গেলে কি হবে? যে সরকার হবে সেটা তো আমেরিকার পুতুল সরকার একটা দাঁড়াবে হবে, আর নয় নির্বাচন পাবে না। বিএনপির কি ক্ষমতা আছে যে আমেরিকার বিরুদ্ধে কথাবার্তা বলার? বিএনপি কি জানে না যে আমেরিকার বিরুদ্ধে কথাবার্তা বলতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবস্থা কী হয়েছে? আমেরিকার মুখের পর দাঁত ভাঙার জবাব দিতে গিয়ে শেখ হাসিনার কী হলো? এই আমেরিকায় যে ডক্টর ইউনূসকে বসিয়েছে, কি হলো? নির্বাচন হবে, নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে ডিসিরা তাপালিং করবে, মনিটরিং করবে, ডিসিরা কার কথা শুনবে? ডক্টর ইউনূসের কথা শুনবে অথবা আমেরিকা? ডক্টর ইউনূসের কথা শোনা মানে আমেরিকার কথা শোনা। সেনাবাহিনী কি করবে? দায়িত্ব পালন করবে, করছে তো, কার করার কি আছে? এদিকে ম্যাজিস্ট্রেটরা কি করবে? জেল জুলুম করে দিবে, আর তো করার কিছু নেই। রেজাল্ট যা হওয়ার তা হবেই। এখন কি বিএনপি বুঝতে পারেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ যে দলটা ভোট ফ্রি ফেয়ার কথা বলবে, দাবি করবে, আজকে এই দাবি করার মতো দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই যে আগামী নির্বাচনে। কাজে রেজাল্ট যা হওয়ার তা হবে। যদি সংখ্যা গরিষ্ঠতাকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মান করত, তাহলে আজকে মাত্র 10% লোকের কথাতে আজকে রাষ্ট্রের সকল সিদ্ধান্ত নিচ্ছে। কোনো দলের সঙ্গে অযথা একটা সর্বদলীয় মিটিং ডাকছে, গতকালকে একটা মিটিং ডাকলো, কিচ্ছু না, এটা জুলাই ঘোষণা করতে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন না হয়, এজন্য বিএনপিকে একটা টোপ টাপ দিয়ে মিটিং ডেকে নিয়ে মানিয়ে নিয়ে জুলাই ঘোষণা করবে। অতএব ডিসেম্বর কেন, 26শে জুন কেন, যদি ডিসেম্বরেও নির্বাচন হয়ে যায়, সেটা বিএনপির কথাতে নয়, আমাদের সেনাবাহিনীর কথাতে নয়। কারণ সেনাবাহিনী কী করতে পারবে সেটা ভালো করে জানা আছে। সেনাবাহিনী 10 মাস থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমে আসে, কিন্তু একটা এনসিবির একটা ছেলে যদি 5টা সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে, তাকে ধমক দিচ্ছে বলার কিচ্ছু নেই। সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে এত কড়া বার্তা দিল, তারপরে জিএম কাদের বাড়িতে হামলা হয়ে গেল। অর্থাৎ ওখানে ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন কর্মকর্তা ওখানে গেল, সার্জিসের মতো একটা ছেলে যখন ওখানে গেল, তো তাকে মনে হচ্ছে বুঝাচ্ছে, কিন্তু ওখানে যারা হামলা করলো তাদের ভিডিও ফুটেজগুলো তো সেনাবাহিনীর কাছেও আছে, পুলিশের কাছেও আছে, তাদেরকে ধরার ক্ষমতা হচ্ছে না, সার্জিসকে মনে হচ্ছে বুঝাইতেও হচ্ছে। সেনাবাহিনী নির্বাচনে সেনাবাহিনী আবার কী করবে? ডিসিরা কি করবে? এনসিবির 5টা ছাত্র যদি ডিসি অফিসে যায়, তো ডিসিরা তো কাঁপে। এখন এনসিবির ছেলেরা যদি টিএন অফিসে যায়, টিএন অফিস তো কাঁপে। যদি বলে এটা লিখেন, এটাই লিখবে, এটা লিখেন, এটাই লিখবে। এগুলো তো দেখা যাচ্ছে। কিসের নির্বাচনের কথা বলছেন? আর নির্বাচন দেওয়া তো দুরূহ ব্যাপার, কারণ আমেরিকার প্ল্যান যেদিন বাস্তবায়ন হয়ে যাবে,
সেদিন কাউকে আর নির্বাচনে চাইতে হবে না। সেদিন ডক্টর ইউনূস নিজেই হয়ে যাবে গণতন্ত্রের পূজারী, নিজেই নির্বাচনের পক্ষে ভালো ভালো কথাবার্তা বলবে। সেদিন আর কাউকে চাইতে হবে না। যেদিন ইউনূস নিজে গণতন্ত্রের কথাবার্তা বলবে ওই নির্বাচনের কথা বলবে, সেদিন জানবেন যে আমেরিকার সকল পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেছে 100%। ভিতরে ভিতরে অনেক কিছু চুক্তি হয়ে যাচ্ছে। সেদিন নির্বাচনে আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস গোপনে যে অনেক চুক্তি করবে, সেদিন নির্বাচনে যদি যে দল ক্ষমতায় আসবে সমস্ত কলঙ্কগুলো ওই দলকে নিতে হবে। কারণ আমাদের দেশের বাঙালিরা, মানুষেরা যা বুঝে, তারা তো অন্ধকারে অন্তরালে কী থাকে সেটা বুঝে না, দৃশ্যমান যেটা সেটাই বোঝে। ধরলাম যে করিডোর, বঙ্গোপসাগর, আরও অনেক কিছু দেশবিরোধী চুক্তি করে গেছে যা আমেরিকার দখলদারিত্ব। সেদিন বিএনপি ক্ষমতায় চলে আসলো, বাস্তবায়ন তো সব হবেই। বিএনপি তার আমেরিকার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। সেদিন সমস্ত ইউনূসের এই কলঙ্ক, দেশবিরোধী দায়বদ্ধতাগুলো বিএনপিকে নিতে হবে। সেদিন মানুষ বলবে বিএনপি ক্ষমতায় যায়, এই করলো, ওই করলো। বিএনপিকে এটা ভাবা উচিত, অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও ভাবা উচিত যে সব কাজ ইউনূস করবে, কিন্তু এর সমস্ত কলঙ্ক চাপাবে ওই নতুন নির্বাচিত সরকারের উপর। আর ইউনূস তো এই মানেরই একটা ধোঁকাবাজ খেলোয়াড়। যেমন এখন যা কিছু করছে সব পূর্বের সরকারের, তার করার কিচ্ছু নাই, অথচ তিনি নাম কেনার জন্য ব্যস্ত, অথচ তার দ্বারা কিছুই হয়নি। দেশের যেগুলো হচ্ছে কাজ, সেগুলো তো সব পূর্বের সরকারের, অথচ সেগুলো ইউনূস বলে না। তো যেমন অন্যের অর্জিত সম্পদ চুরি করতেছে, তেমনি নিজের কলঙ্কগুলো তিনি চাপাবেন ওই নির্বাচিত সরকারের উপর। অপেক্ষা করুন, নির্বাচনকে লাফাইতে হবে না, চিল্লাতে হবে না। নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস এমনিতেই দিবে, কিন্তু যেদিন দেবে সেদিন জানবেন যে এটা অঘোষিতভাবে আমেরিকার একটা প্রভিন্স হয়ে গেছে, আর এর সমস্ত দায় কলঙ্ক চাপবে নির্বাচিত সরকারের উপর। মাঝখানে ইউনূস সব কিছুকে, দেশের মানুষকে কী দিয়েছেন উনি, কিন্তু তিনি তো নিয়েই গেছেন প্রথম দিন থেকেই। আদালত থেকে তিনি মামলা মুক্ত করে নিলেন, 666 কোটি টাকা শুল্ক মুক্ত, মানে আত্মসাৎ। প্রথমেই তিনি 666 কোটি টাকা আত্মসাৎ করেছেন। গ্রামীণ ফোন অথবা গ্রামীণ ব্যাংক 4,500 কোটি টাকা রাষ্ট্র যেখানে পেত, সেখানে তিনি মাফ করে দিয়েছেন, অর্থাৎ 4,500 টাকা আত্মসাৎ। তার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস 315 কোটি টাকা। আবার কালকে ধরা খেলো তার বাবার বাড়িতে 1200 বস্তা ত্রাণের চাল। কিন্তু দেশের মানুষকে কি দিয়েছেন? বিএনপির তৃণমূল নেতারা এটাও তো বোঝে না। ওই পুকুর পেয়েছে, ইউনিয়ন পরিষদ পেয়েছে, থানা পেয়েছে, টিওন অফিস পেয়েছে, এই নিয়ে তারা মহা খুশি। আর ইউনূস এটাই চাচ্ছে যে বিএনপি এগুলো নিয়ে মাতোয়ারা হয়ে থাক, আর এইদিকে জামাত ইসলামকে বড় বড় পদে পদায়ন করছে। আবার ইউনূসের বিরুদ্ধে কিছু যদি বাস্তবতার আলোকে কথাবার্তা বলতে গিয়ে যদি ইউনূসের বিরুদ্ধে কথা চলে যায়, তাহলে ওই যে বিএনপির যারা পুকুর, ইউনিয়ন পরিষদের টিসিবি, টিওন অফিস, থানা, দালালি এগুলো করছে, এদের আবার ব্যথা লিখতেছে। তার মানে এরা এটাই বুঝে, এর বাইরে এরা রাজনীতির কিছুই বোঝে না। করতে গিয়ে যে বিএনপি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাও তারা বোঝে না। তারাই যে বিএনপির বিরোধিতা করা হচ্ছে এটাও তারা বোঝে না। এই হয়ে গেছে কাজে আমাদের এই যে রাজনৈতিক অদূরদর্শিতা এবং আমরা অন্ধ আবেগপ্রবণ, এগুলো ইউনূস ভালো করে বুঝে গেছে যে এই জনতাকে নিয়েই কাজ করা সম্ভব আমেরিকার অঘোষিত প্রদেশ বানানো। কারণ আমেরিকাই ইউনূসকে বানিয়েছে, কাজে ইউনূস আমেরিকার কথা শুনতে বাধ্য। অতএব রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের
নেতারা, বুদ্ধিজীবীরা, পলিসি মেকাররা এখনও উপলব্ধি করুন যে আমাদের কোন পথ অবলম্বন করা উচিত যদি আমরা দেশের কল্যাণ কামনা করে থাকি। আল্লাহ হাফেজ।